বন্ধুরা, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে আসো। সোহুমনা এখন পর্যন্ত দেখলাম যে মিচু ডিএনএ রিপোর্ট দেখার আগে অনেক বেশি নার্ভাস ছিল, আর তারপর যখন সে রিপোর্টটি দেখল তখন দেখা গেল যে রিপোর্টটি নেগেটিভ এসেছে। এর অর্থ হলো নিয়ান বাই আর ট্যাঙ্ক দুজন একই ব্যক্তি নয়, বরং তারা আলাদা। এই কথা জানার পর মিচুর মন ভেঙে গেল, কারণ সে ভেবেছিল যে নিয়ান বাই ট্যাঙ্ক হবে। তাই সে মন খারাপ করে রাতে অনেক বেশি মদ্যপান করতে শুরু করলো এবং শুধু ট্যাঙ্ককে মনে করে বলতে লাগলো, আমার মনে হয়েছিল যেন আমি তোমাকে আবার ফিরে পেয়েছি, কিন্তু তুমি সেই ব্যক্তি ছিলে না যাকে আমি আমার বলে মনে করেছিলাম। আসলে মিচুর যে মাংসটি খাওয়ার কথা ছিল তা শেষ হয়ে গিয়েছিল। যখন তার পেছনে বসে থাকা ব্যক্তি সেই একই মাংস খাচ্ছিল, তখন সে তার কাছে এলো এবং মাংস খেতে শুরু করলো। এর ফলে তাদের দুজনের মধ্যে চুম্বন হয়ে গেল। আর সেই ব্যক্তিটি অন্য কেউ নয়, সে হলো নিয়ান বাই, যে তার মিশনের কারণে মিচুর ওপর নজর রাখছিল। আর তারপরই দৃশ্যটি সেখানেই কাটা হলো। এখন দেখানো হয় যে মিচু যখন মদ্যপাপ অবস্থায় যাচ্ছিল তখন দুজন লোক বলল, মেয়েটি তো ভালোই লাগছে, কেননা একে আমরা আমাদের সাথে নিয়ে যাই। কিন্তু তখনই নিয়ান বাই এখানে হিরোর মতো করে এলো। সে প্রথমে মদ্যপাপ নিচুকে হেডফোন পরিয়ে দিল যাতে সে কিছুই শুনতে না পারে, আর তারপর সে সেই লোকগুলোকে নিষ্ঠুরভাবে মারতে লাগলো। এদিকে মিচু কিন্তু তার পেছনে কি হচ্ছে তা কিছুই জানতে পারল না, কারণ সে আরামে গান শুনতে শুনতে ঝুমছিল। এখন পরের দৃশ্যে আমরা দেখি যে নিয়ান বাই স্নান করার পর যখন জল পান করছিল তখন এখানে মিস রোজ এলো এবং নিয়ান বাইকে দেখে থামলো। অর্থাৎ সে নিয়ান বাইয়ের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে। আসলে সে নিয়ান বাইয়ের চেয়ে 1 কি 2 বছরের বড়। এরপর যখন নিয়ান বাই মিস রোজকে আসার কারণ জিজ্ঞাসা করল তখন সে কাজের কথা বলতে শুরু করলো, যে হুয়া গ্রুপকে ধ্বংস করার জন্য এখন তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। আর তারপরই সে নিয়ান বাইকে এই কথা বলে তার গ্লাসটি নিয়ে গেল, যে দাও, এটা আমি রেখে দেব। কিন্তু গ্লাসে যেখানে নিয়ান বাইয়ের ঠুট লেগেছিল সে সেখানেই চুম্বন করতে শুরু করলো। এর অর্থ হলো যে মিস রোজ তার কাজিন নিয়ান বাইকে পছন্দ করতে শুরু করেছে। এর পরের দিন আমরা দেখি যে মিচু খুব ভালোভাবে সাজছে, মনে মনে এই কথা বলতে বলতে যে অবশেষে ট্যাঙ্ক আর নিয়ান বাইকে নিয়ে যে বিভ্রান্তি ছিল তা শেষ হলো। তাই এখন আমি শুধু আমার ব্যবসার ওপর মন দেব, অর্থাৎ হানি লাভ জুয়েলারি ব্যবসার ওপর, যা আমি আর ট্যাঙ্ক একসাথে শুরু করেছিলাম। আর এখন যেহেতু ট্যাঙ্ক নেই, তাই হানি লাভের একমাত্র মালিক হলাম আমি, যাকে আমি আবার সফল করে দেখাবো। আর তারপর যেতে যেতে বলল যে ট্যাঙ্ক, আজ তুমি আমার সাথে না থাকলেও আমার হৃদয়ে সবসময় থাকবে। নিয়ান বাই বাইরে দাঁড়িয়েছিল, যে যখন মিচুকে আসতে দেখল তখন সে তার দিকে তাকিয়েই রইল, মনে মনে এই কথা বলতে বলতে যে কোনো মেয়ে এত ভালোভাবে সাজতে পারে কিভাবে। অর্থাৎ সে সত্যি অনেক বেশি সুন্দরী দেখাচ্ছিল। তারা দুজন একে অপরকে হ্যালো করলো। আর তারপর মিচু জানালো যে আঙ্কেল, আমি আমার অফিসে যাচ্ছি কাজের জন্য। তখন নিয়ান বাই মিচুকে শুভকামনা জানালো। এর পরে দৃশ্যটি পরিবর্তন হলো। এখন আমাদের মিচুর বাবা অর্থাৎ মিস্টার হানকে দেখানো হলো, যিনি তার স্ত্রী রোজের সাথে ছিলেন, কিন্তু তাকে চিন্তিত দেখাচ্ছিল। তাই যখন মিস রোজ জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, তখন তিনি জানালেন যে আমি ডায়মন্ড প্রজেক্টের উপর এত বেশি পরিশ্রম করেছিলাম, কিন্তু সেটা আমরা তখনও পেলাম না, বরং সেটা কোনো আমেরিকান কোম্পানি পেয়ে গেল, সেটাও আবার কোনো পরিশ্রম না করেই। তখন মিস রোজ খুশি হতে শুরু করলো এবং বুঝলো যে এর মানে হলো নিয়ান বাই তার কাজ করে দিয়েছে। তখনই তার নজর সম্পত্তির কাগজের উপর গেল, যা দেখে সে বুঝতে পারলো যে নিশ্চয়ই ইনি এখনই সম্পত্তি ভাগ করতে চলেছেন। তাই নিয়ান বাইকে এই পুরো ব্যাপারটা জানালো এবং বলল যে আমার যে কোনোভাবেই জানতে হবে যে মিস্টার হান কার নামে তার সম্পত্তি করবেন, কারণ প্রথমে তিনি তার বড় মেয়েকে সব দিতে চেয়েছিলেন, যে এখন এই দুনিয়ায় নেই। আর যখন থেকে মিচু পরিবারে এসেছে তখন তিনি নিশ্চিতভাবেই তার নামে সব করতে পারেন। তারপর রাগে বলতে লাগলো যে আমাকে তো মিস্টার হান কিছুই মনে করেন না, অথচ আমি তার স্ত্রী। তখন নিয়ান বাই বলল যে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য এই বিষয়টার পুরো খবর বের করে নেব, শুধু আপনাকে আমাকে মিচুর অফিস পর্যন্ত নিয়ে যেতে হবে। মিস রোজ রাজি হয়ে গেল। এরপর আমরা মিচুকে অফিসের মিটিংয়ে যোগ দিতে দেখি। সেখানে মিচু সবাইকে জানালো যে আমি হানি লাভ লকেটে কিছুটা পরিবর্তন আনতে চলেছি, অর্থাৎ ডিজাইন তো সেটাই থাকবে যা ট্যাঙ্ক ডিজাইন করেছিল, কিন্তু শুধু সামান্য পরিবর্তন করা হবে যাতে বিক্রি বাড়তে পারে, কারণ এই সময়ে হানি লাভের বিক্রি একদম নিচে নেমে গেছে। তখনই মিস রোজ এখানে এলো, যাকে দেখে মিচু বিস্মিত হলো। তখন সে বলল যে তুমি চুপ হয়ে গেলে কেন, বলতে থাকো, আমি তোমাকে শুনতে চাই। তখন মিচু খুব ভালোভাবে মিস রোজকে স্বাগত জানালো। অন্যদিকে নিয়ান বাই, যে লুকিয়ে মিচুর ক্যাবিনে এসেছিল, সে অনুসন্ধান শুরু করলো। সেখানে সে ট্যাংয়ের ছবিও দেখলো, যা মিচু সব সময় তার ক্যাবিনে রাখত। তারপর নিয়ান বাই মিচুর লকার খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু লকারটি খুলছিলই না, কারণ তা মিচুর আঙুলের ছাপ দিয়ে খোলা হয়। তাই নিয়ান বাই বলতে লাগলো যে আমার যে কোনোভাবেই মিচুর আঙুলের ছাপ লাগবে, কিন্তু হঠাৎ জানতে পারলো যে
মিচু এখনই এখানে আসছিল। আর তারপর যখনই মিচু এসে গেল তখন সে চেয়ারে বসা কাউকে দেখল, যাকে তার হুবহু ট্যাংয়ের মতোই মনে হলো। এই কারণে মিচু একবারের জন্য থতমত খেয়ে দাঁড়িয়ে রইল এবং আবেগপ্রবণ হতে শুরু করল, অর্থাৎ ট্যাংয়ের স্মৃতিতে ডুবে গেল। কিন্তু সে জানে যে এ ট্যাং নয়, বরং নিয়ানবাই। তাই সে নিজের মনে বলল যে আমি কেন বারবার এই লোকটিকে ট্যাং মনে করতে শুরু করি। তারপর সে নিয়ানবাইকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করল। নিয়ানবাই বলল যে তোমাকে আমাকে ট্যাংয়ের মতো মনে হয়, তাই না? কিন্তু আমার মনে হয় না যে ট্যাং আমার মতো স্টাইলিশ হবে। সে নিশ্চয়ই ওল্ড ফ্যাশনের হবে। মিচু বিরক্ত হয়ে বলল যে ফালতু কথা বন্ধ করো, কারণ আমার ট্যাং তোমার চেয়ে অনেক বেশি স্টাইলিশ ছিল। সে সবকিছুতে সেরা ছিল, তার মতো আর কেউ হতেই পারে না। তখন নিয়ানবাই তাড়াতাড়ি মিচুর কাছে এলো এবং তার কাছে যেতে শুরু করলো। তারপর বলল যে যদি আমাকে দেখে তোমার কিছুই অনুভব না হয়, তাহলে সেই দিন তুমি আমাকে চুম্বন করেছিলে কেন? মিচু বলতে লাগলো যে আসলে আমি মদ্যপ ছিলাম এবং শুধু আমার প্রিয় মাংস খেতে চেয়েছিলাম, যার কারণে সেই সব হয়ে গিয়েছিল, আর তার জন্য দুঃখিত। তখন নিয়ানবাই বলল যে দেখো, মিথ্যা বলো না। আমি জানি যে আমার কাছে আসার কারণে তোমার অনেক কিছু অনুভব হয়, তাই তো তুমি লজ্জাও পেতে শুরু করো। মিচু মনে মনে বলতে লাগলো যে না না, এমন কিছুই নয়। মানছি তুমি ট্যাংয়ের মতো দেখতে, কিন্তু তুমি কখনো ট্যাংয়ের জায়গা নিতে পারবে না। তখন নিয়ানবাই বলল যে ঠিক আছে, তোমার এই কথায় অটল থেকো। আর তারপরই সে এখান থেকে চলে গেল। তখন তার চলে যাওয়ার পর মিচু অনুভব করল যে আসলে হ্যাঁ, এই কথাটা সত্যি যে নিয়ানবাইয়ের কাছে এলেই আমার না জানি কি হয়ে যায়, অর্থাৎ আমি সত্যি সত্যি লজ্জা পেতে শুরু করি। অন্যদিকে নিয়ানবাই যে উদ্দেশ্য নিয়ে মিচুর কাছে এসেছিল, সে চতুরতার সাথে মিচুর আঙ্গুলের ছাপ নিয়ে নিয়েছিল। তাই সে খুশি হয়ে এখান থেকে চলে গেল। আর তারপরই এই দৃশ্যটি কাটা হয়ে গেল। এরপর এখন আমরা রাতের দৃশ্য দেখি যে কিভাবে নিয়ানবাই রাতে মিচুর কেবিনে এসে সম্পত্তির ফাইলগুলো দেখে নিল। আর তারপর পরের দিন মিস রোজের সাথে দেখা করে জানাতে লাগলো যে আপনার সন্দেহ সঠিক ছিল, অর্থাৎ মিস্টার হান তার সমস্ত সম্পত্তি তার মেয়ে মিচুর নামে করতে চলেছেন। এই কথা শুনে সে অনেক বেশি রাগ করতে লাগলো যে এই বুড়ো, যার আমি দিন রাত পরিচর্যা করলাম, সব সময় যার খেয়াল রাখলাম, আর সে আমার নামে কিছুই করছে না। তাই মনে মনে সংকল্প করলো যে একে তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো। যাই হোক, সে আপাতত ট্যাংকে অন্য কোথাও থাকতে বলল, অর্থাৎ জানালো যে আমি তোমার জন্য একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছি, আপাতত তুমি সেখানে থাকো, কারণ তোমার মিস্টার হানের বাড়িতে বেশি থাকা ঠিক নয়। তখন নিয়ানবাই এই কথার জন্য রাজি হয়ে গেল। দৃশ্যটি কাটা হলো আর এখন আমরা মিস রোজকে হাসপাতালে দেখি। আসলে মিস্টার হানের হার্ট অ্যাটাক হয়েছে, যা অবশ্যই মিস রোজ করিয়েছে, তাকে উল্টোপাল্টা জিনিস খাইয়ে। তারপর যখন মিচু এখানে এলো, তখন সে তার সামনে নির্দোষ হবার অভিনয় করতে লাগলো যে জানি না তোমার বাবার কি হলো, আমি স্নান করতে গিয়েছিলাম আর আমি জানতেও পারিনি যে তিনি অজ্ঞান হয়ে গেছেন। আর তারপরই মাথা ঘোরার অভিনয় করতে শুরু করলো। তখন মিচু বলল যে কোনো ব্যাপার না, আপনি বাড়িতে গিয়ে বিশ্রাম করুন, আমি এখানে থেকে বাবার খেয়াল রাখবো। তখন মিস রোজ শয়তানি হাসি দিতে দিতে এখান থেকে আরামে চলে গেল। এখন পরের দৃশ্যে আমরা দেখি যে মিচু তার বাবার কাছে আছে এবং অনেক বেশি চিন্তিত। আগে ট্যাং তার জীবন থেকে চলে গেছে আর এখন বাবার অবস্থা গুরুতর, উপরন্তু তার ব্যবসাটিও ঠিক চলছিল না। একা আমি কিভাবে নিজেকে সামলাবো? কিন্তু তারপর নিজেকে বোঝাতে শুরু করলো যে আমাকে সাহস রাখতেই হবে, অর্থাৎ বাবা নিশ্চিতভাবেই ঠিক হয়ে যাবেন। তখনই তাকে নতুন ডিজাইনের ছবি আসে, অর্থাৎ তাকে এখন তার ব্যবসার কাজ করতে হবে। তখন সে সেখানেই তার কাজ করতে লাগলো। পরের দৃশ্যে আমাদের নিয়ানবাইকে দেখানো হলো। সে যখন তার অ্যাপার্টমেন্টে এলো, তখন এখানে মিস রোজকে দেখে অবাক হয়ে গেল। তাই জিজ্ঞাসা করলো যে আপনি ভেতরে এলেন কি করে? আপনি কি এখানকার পাসওয়ার্ড জানেন? মিস রোজ বলল যে আমি শুধু তোমাকে আশ্চর্য করতে চেয়েছিলাম। যাই হোক, আমার কাছে একটা সুখবর আছে যে হুয়া গ্রুপ খুব শীঘ্রই আমাদের হতে চলেছে, কারণ আমি মিস্টার হানকে উল্টোপাল্টা জিনিস খাইয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছি আর তার অবস্থা গুরুতর। তুমি দেখে নিও, সে নিশ্চিতভাবেই মারা যাবে। নিয়ানবাই অবাক হয়ে গেল যে আপনি এমনটা করলেন কিভাবে, আর এখন আপনি এখানে কি করছেন? অর্থাৎ আপনার তো হাসপাতালে থাকা উচিত, আপনার স্বামীর কাছে, না হলে সবাই আপনাকে সন্দেহ করতে শুরু করবে। তখন সে বলল যে শান্ত হও, কেউ সন্দেহ করবে না, কারণ তুমি এখনো আমার অভিনয়ের দক্ষতা দেখোনি যে আমি কিভাবে সবার সামনে বেচারি সাজার অভিনয় করতে পারি। আসলে মিচুই তো আমাকে বাড়িতে বিশ্রাম করার জন্য বলেছে। তখন নিয়ানবাই বিস্ময়ের সাথে মিস রোজকে দেখতে শুরু করলো যে এ
সত্যি সত্যি অনেক বেশি চতুর, কিন্তু এখন তার মিচুর জন্য চিন্তা হতে শুরু করলো যে সে বেচারি একা কত বেশি কষ্টে আছে। তাই যখন সে হাসপাতালে এলো মিচুকে দেখতে, তখন সে দেখলো যে মিচু তার কোম্পানির কাজ করতে করতে বেঞ্চের ওপরেই ঘুমিয়ে পড়েছে। নিয়ানবাইয়ের মিচুর জন্য আরো বেশি খারাপ লাগতে শুরু করলো। তাই সে তার কোট খুলে মিচুকে দিয়ে ঢেকে দিল। তারপর মিচুকে ভালোভাবে শোয়াতে লাগলো। তখনই মিচুর সহকারী এখানে এলো, যাকে নিয়ানবাই শান্ত করে দিল যাতে মিচু উঠে না যায়। সহকারী জানাতে লাগলো যে আসলে আমাদের প্রেসিডেন্ট মিস মিচু দেখতে অনেক বেশি কোমল, অর্থাৎ একদম নাজুক ধরনের, কিন্তু কেউ জানে না যে সে অনেক বেশি শক্তিশালী, অর্থাৎ তার জীবনে এত কিছু খারাপ ঘটছে তবুও সে হার মানছে না, বরং সব কাজ সামলানোর চেষ্টা করছে। আগে তার হানি লাভ ব্যবসা নিয়ে চিন্তা ছিল, যা নিচে নামছিল, কিন্তু এখন হয়তো তাকে তার বাবার ব্যবসাটিও সামলাতে হবে যতক্ষণ না তার বাবা হাসপাতাল থেকে মুক্তি পান। সাথে সবচেয়ে দুঃখের বিষয় হলো যে মিস মিচুর খেয়াল রাখার মতো কেউ নেই। তখন নিয়ানবাইয়ের মিচুর জন্য আরো বেশি খারাপ লাগতে শুরু করলো। আর এখন যেহেতু সে কোথাও না কোথাও মিচুকে পছন্দও করতে শুরু করেছে, তাই মনে মনে বলল যে কোনো ব্যাপার না, এখন থেকে আমি মিচুকে রক্ষা করব। যদিও সে আমার শত্রু মিস্টার হানের মেয়ে, তবুও আমি তার খেয়াল রাখবো, কারণ সে তার বাবার মতো খারাপ মানুষ নয়। এখন পরের দৃশ্যে আমরা দেখি যে মিচু যখন ঘুম থেকে উঠল, তখন তার কাছে নিয়ানবাইয়ের বার্তা এলো যে মিচুকে বাইরে দেখা করতে বলল। মিচু বাইরে এসে গেল, সাথে বৃষ্টিও হচ্ছিল। তাই নিয়ানবাই ছল করে মিচুর ছাতার নিচে এসে গেল এবং তাকে গাছপালা দেখাতে লাগলো। আসলে এই সময় নিয়ানবাইয়ের লক্ষ্য হলো মিচুকে খুশি করা, কারণ মিচু বাবার কারণে অনেক বেশি চিন্তিত ছিল। আর তারপর নিয়ানবাই সফলও হলো মিচুকে হাসাতে। তাই মিচু তার মন ঠিক হওয়ার পর নিয়ানবাইকে ধন্যবাদ জানালো যে আসলে আপনাকে প্রথমে অনেক রূঢ় মনে হতো, কিন্তু আপনি একজন অনেক ভালো মানুষ। এই কথা শুনে নিয়ানবাইও খুশি হয়ে গেল। আর তারপর তারা দুজন খুশিতে এখান থেকে চলে গেল। মিচু এখন যখন তার বাবার কাছে এলো, তখন সে জানতে পারলো যে বাবার জ্ঞান ফিরে এসেছে, যা দেখে সে অনেক বেশি খুশি হতে লাগলো। আর যখন এই ব্যাপারে তার বিমাতাকে জানালো, তখন মিস রোজের সব মেজাজ খারাপ হয়ে গেল, কারণ সে ভেবেছিল যে মিস্টার হান মারা যাবেন, কিন্তু তিনি বেঁচে গেছেন। এখন পরের দৃশ্যে আমরা দেখি যে মিচু যখন কোম্পানিতে আসে, তখন একটা আশ্চর্যজনক খবর জানতে পারল যে হঠাৎ হানি লাভের বিক্রি বেড়ে গেছে। মিচু বুঝতে পারল না যে এমনটা হলো কিভাবে। তখন সহকারী জানালো যে মিস্টার লুইয়ের পছন্দ করার কারণে। মিচু বুঝতে পারল না যে কারো আমাদের একটা পোস্টে লাইক করার কারণে এত সব পরিবর্তন আসতে পারে কিভাবে। তখন সহকারী জানালো যে মিস্টার লুই কোনো সাধারণ ব্যক্তি নন, বরং তার অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি বিখ্যাত। মিচু বলল যে আমাদের তার সাথে সহযোগিতা করা উচিত, যাতে হানি লাভ আরও বেশি বিখ্যাত হতে পারে। কিন্তু সহকারী জানালো যে তিনি কারো সাথে কোনো ধরনের বাণিজ্যিক চুক্তি করেন না, সাথে আজ পর্যন্ত তাকে কেউ দেখেনিও। তখন মিচু বলল যে মিস্টার লুইকে আমার হানি লাভ ব্যবসার শেষ আশা মনে হচ্ছে, তাই তাকে আমি যে কোনোভাবেই সহযোগিতার জন্য রাজি করিয়ে ছাড়ব। আর তারপরই এখান থেকে চলে গেল। আর অন্যদিকে নিয়ানবাইয়ের কাছে নন স্টপ মিচুর সহযোগিতার অনেকগুলো মেল আসছিল, কারণ মিস্টার লুই অন্য কেউ নন, বরং নিয়ানবাই। সে ইচ্ছাকৃতভাবে হানি লাভের ব্রেসলেট পোস্টে লাইক করেছিল যাতে মিচুর সাহায্য হয়। তাই সে বার্তাগুলো দেখে হাসতে লাগলো যে আমি জানতাম যে তুমি আমাকে বার্তা পাঠাবেই, আর এখন নিশ্চিতভাবেই আমাকে খুঁজতে খুঁজতে এখানেও চলে আসবে, যা সব তোমার করা, আমার ভালো লাগবে। আর তারপরই এই দৃশ্যের সাথে এই অংশটি সেখানেই শেষ হয়ে গেল। পরের অংশের জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।